আমাদের এই আধুনিক বিশ্বে ঘটে চলেছে নানা ঘটনা। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি ঘটছে অবিশ্বাস্য গতিতে। সিনথেটিক বায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি কিংবা কাইমেরা, আজকের দিনে এগুলো আর কারো অপরিচিত শব্দ নয়। কিন্তু আশ্চর্যজনক হলো, 1 শতাব্দী আগেও বাংলায় এর ছায়া দেখা দিয়েছিল সাহিত্যিকের কল্পনায়। সুকুমার রায়, সবার মনে আছে, তিনি তার বিখ্যাত খিচুড়ি ছড়ায় যেন সেই ভাবনারই রসিক ইঙ্গিত রেখে গেছেন। তিনি লিখেছিলেন, হাসছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসজারু, কেমনে তা জানি না, বক্কহে কচ্ছপে বাহবা কি ফুর্তি, অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি। একদম শেষ 2 লাইন তিনি বলছেন, সিংহের সিং নেই এই তার কষ্ট, হরিণের সাথে মিলে সিং হলো স্পষ্ট। সুকুমার রায়ের এই খিচুড়ি ছড়াটা পড়েনি এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর। তার আবোল তাবোল কাব্যভাণ্ডারে প্রায় সবকটি লেখাই ছিল দ্ব্যর্থবোধক। তিনি একজন দক্ষ শব্দবিদ হয়েও বলছেন, ব্যাকরণ মানি না। এটা যে কেবল হাস্যরস সৃষ্টির জন্যই তা বুঝতে কারো অসুবিধাই হয় না। তিনি এই খিচুড়ি ছড়াটির মাধ্যমে হয়তো বলতে চেয়েছেন, সেই সময়কার অর্থাৎ ব্রিটিশ সময়ের লুপ্ত সত্তা প্রায় বিপদচালিত অনুকরণপন্থী বাঙালির দ্বৈত সত্তার কথা, যাদের নিম্নাঙ্গে ছিল ধুতি আর ঊর্ধ্বাঙ্গে ছিল ইংলিশ কোট আর মাথায় ছিল টুপি। আসলে এই সংস্কৃতির খিচুড়ি আর পরিচয়ের খিচুড়ি যেন হাঁসজারু আর বকচ্ছপের মতোই এক অসম্ভব সংমিশ্রণ। আবার দেখুন, তার এই আপাত নিরীহ ছোড়াটির মধ্যে জিন প্রযুক্তির কারবারিদের বর্তমানকালের আগাম যে পূর্বাভাস হয়তো ছিল, অর্থাৎ মজার আড়ালেও ছিল একটা গভীর ইঙ্গিত। আজকের দিনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়োটেকনোলজির হাত ধরে আমরা সত্যিই তৈরি করেছি নানা রকমের জীব। আধুনিক ল্যাবরেটরিতে জিন সম্পাদনার মাধ্যমে বিজ্ঞানীরা বানাচ্ছেন এমন ভুট্টা বা ধান, যেখানে ভিন্ন প্রজাতির জিন যুক্ত হয়ে ফসলকে আরো পুষ্টিকর বা খোরারোধী করছে। এমনকি শূকরের ভেতর মানুষের অঙ্গ প্রতিস্থাপনের জন্য জিন পরিবর্তনের কাজও চলছে, যাতে ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপনের সংকট মেটানো যায়। তাই আজ যখন আমরা হাঁসজারু বা বকচ্ছপের কথা পড়ে হেসে উঠি, তখন মনে হয় এগুলো শুধু শিশু সাহিত্যের খেলা নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর প্রতীক, মানুষের সেই চিরন্তন কৌতূহল, যে কৌতূহল প্রকৃতির সীমা ভেঙে নতুন কিছু সৃষ্টি করতে চায়। আচ্ছা ভাবুন তো, আজ থেকে প্রায় 40,000 বছর আগে এক শীতল কনকনে বিকেলের কথা, যখন কিনা শেষ বরফ যুগের শুষ্ক হাওয়া বা বলা ভালো হিমেল হাওয়া ইউরোপের মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল বা বইছিল। আর সেই সময়ে আমাদেরই এক অতি প্রাচীন পূর্বপুরুষ হয়তো কোনো গুহার আর্দ্র নিরাপদ কোণে বসে একটা ম্যামথের দাঁত কেটে এক অদ্ভুত আশ্চর্য মূর্তি খোদাই করছিলেন, যে মূর্তিটার গঠন ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহের। এই সিংহ মানব মূর্তিটা জার্মানির এক গুহা থেকে কয়েক দশক আগেই উদ্ধার করা হয়।
এই উদ্ধার করা যে মূর্তি, এটা ছিল সিংহ মানবের মূর্তি। এটা নিছক একখানা প্রস্তর শিল্পকর্ম কিন্তু নয়, বরং তা মানুষের সেই অসীম কল্পনা শক্তির এক প্রাচীন মৌন সাক্ষী, যে কল্পনা শক্তি মানুষকে প্রকৃতির ডিজাইনকে চিনতে আর চেনার বাইরে গিয়ে নতুন কিছু সৃষ্টির স্বপ্ন দেখতে শিখিয়েছিল। সেই মূর্তিটা যেন আজও আমাদের কানে কানে বলে দেয়, মানুষ তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত প্রকৃতির ক্যানভাসের সীমানা পেরিয়ে নতুন জীব, নতুন সত্তার স্বপ্ন দেখে এসেছে, আগামীতেও হয়তো দেখবে। কিন্তু সেদিনের সেই আদিম কল্পনা, যার প্রকাশ ছিল পাথর আর হাড়ের গায়ে আঁচড় কাটা, সেই কল্পনা আজকের দিনে এসে দাঁড়িয়েছে পরিষ্কার নিয়ন্ত্রিত ঠান্ডা পরীক্ষাঘরের ভেতরে অত্যাধুনিক মাইক্রোস্কোপ, পিপেট আর কৃত্রিম বুদ্ধিমত্তার নানান অ্যালগোরিদমের সামনে। সিনথেটিক বায়োলজি, যা বাংলায় আমরা বলতে পারি যে সংশ্লেষণী জীববিজ্ঞান, তা আমাদের হাতে এমন এক অদম্য অবিশ্বাস্য রকমের শক্তিশালী হাতিয়ার তুলে দিয়েছে, যা দিয়ে আমরা প্রকৃতির নিজস্ব কোডটাকেই, অর্থাৎ ডিএনএর সেই ভাষাকে নতুন করে লিখে ফেলার কিংবা সেখানে নতুন বাক্য জুড়ে দেওয়ার ক্ষমতা পেয়েছি। এই বিজ্ঞান কেবলমাত্র প্রযুক্তির সংকীর্ণ মঞ্চেই সীমাবদ্ধ নেই, বরং তা মানুষের নৈতিকতার গভীর ভিত্তিকে, তার দার্শনিক ভাবনা চিন্তাকে আর ভবিষ্যতের জন্য তার দেখা কল্পনাকেই নাড়িয়ে দিচ্ছে, ভাবতে বাধ্য করছে আমরা ঠিক কোথায় যাচ্ছি বা কোথায় এখন দাঁড়িয়ে আছি। এই আধুনিক বিশ্বে সিনথেটিক বায়োলজির সবচেয়ে আলোচিত, সবচেয়ে চর্চিত এবং সবচেয়ে শক্তিশালী, আর কিছু কিছু ক্ষেত্রে সবচেয়ে ভীতিকর অস্ত্রটির নাম হলো জিন এডিটিং। আর সেই তালিকার একেবারে শীর্ষে রাজার মতো বসে আছে CRISPR-Cas9। এটা এক প্রকার আণবিক কাঁচি, যা দিয়ে বিজ্ঞানীরা এখন ডিএনএর নির্দিষ্ট একটা অংশ খুব সূক্ষ্মভাবে চিহ্নিত করে এবং করে সেটা কেটে ফেলতে পারেন, বা সেখানে নতুন কোনো জিনগত তথ্য জুড়ে দিতে পারেন। বিষয়টা ভাবতেই অবাক লাগে যে জীবের এই জটিল সুবিশাল খাতায় মাত্র একটা ছোট্ট অক্ষর, একটা বর্ণ বাদ দিলেই কিংবা এক টুকরো জিন বদলালেই গোটা জীবের গঠন, তার বৈশিষ্ট্য, তার সার্বিক অস্তিত্বটাই পাল্টে যেতে পারে। যেন এক মহান গ্রন্থের একটি মাত্র অক্ষর পরিবর্তন করে দিলে গোটা গল্পের মোড়টাই ঘুরে যায়। এই অসামান্য প্রযুক্তি একদিকে যেমন বিলুপ্ত প্রায় প্রজাতিকে ফেরত এনে বাঁচাতে সাহায্য করছে, তেমনি অন্যদিকে পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা ভয়াবহ দূষণ, খাদ্যের তীব্র সংকট আর দিন দিন ভয়ঙ্কর রূপ নেওয়া জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে আমাদের হাতে তুলে দিচ্ছে একেবারে কার্যকর আর শক্তিশালী এক অস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকান চেস্টনাট গাছের এক গল্পটা এখন অনেকেরই চেনা। এক সময় এই চেস্টনাট নামক যে গাছ, সেটা ছিল খুব সবল এবং মহিরুহের মতো দাঁড়িয়ে থাকা একটা বনরাজি। 20 শতকের গোড়ার দিকে একটা ছত্রাকের আক্রমণে সেই গাছ প্রায় নিশ্চিহ্ন হতে বসেছিল। গোটা বন জুড়েই তা মরে পড়েছিল। তখন বিজ্ঞানীরা একটা অসাধারণ কাজ করলেন। গমের দেহে থাকা এক বিশেষ জিন, যে জিনটা তাকে ওই একই ছত্রাকের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দেয়, সেটাকে এনে ওই মরণাপন্ন চেস্টনাট গাছের দেহে প্রতিস্থাপন করলেন। আর তার ফলাফল,
গাছটা পুনরায় রোগ প্রতিরোধী হয়ে উঠল। তার পাতায় পাতায় ফিরে পেল প্রাণের সবুজ রং, আর তার ফল খেয়ে বনে ফিরে এলো বুনো হরিণ আর কালো ভাল্লুকের দল। যেন গোটা একটা ইকোসিস্টেম, একটা পরিবেশ চক্র নিঃশ্বাস নিতে নিতে পুনরায় প্রাণ ফিরে পেল। এমন আরো অসংখ্য সম্ভাবনা আমাদের জন্য অপেক্ষা করছে। যেমন ধরুন, পুষ্টিগুণে ভরপুর ভিটামিনে ঠাসা শস্য, গোল্ডেন রাইসের গল্প আপনারা সবাই জানেন। বিশ্ব উষ্ণায়নের তাপ সহ্য করতে পারে এমন গবাদি পশু, কিংবা এমন কিছু ব্যাকটেরিয়া যারা শিল্প বর্জ্য আর প্লাস্টিকের দূষণ গিলে নিয়ে মাটি আর জলকে আবার উর্বর করে তুলবে। তবুও সিনথেটিক বায়োলজির সবচেয়ে নাটকীয়, সবচেয়ে হৃদয়স্পর্শী ব্যাপারটা দেখা যাচ্ছে সমুদ্রের নীল রহস্যময় জগতের ভেতরে। হ্যাঁ, প্রবাল প্রাচীরের কথা আমি বলছি, যাকে তো আবার অনেকে বলেন যে সমুদ্রের রেন ফরেস্ট। পৃথিবীর প্রায় 1/4 সামুদ্রিক প্রাণের আশ্রয়স্থল এই সমুদ্রের রেন ফরেস্ট। এটা সেই অনন্য জগৎ যা আজ দ্রুত বিবর্ণ হয়ে সাদা হয়ে মরে যাচ্ছে কেবলমাত্র গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। আর ঠিক এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই সাগরের জল অস্বাভাবিক রকম গরম হয়ে উঠছে। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ আজ যেন প্রকৃতির এক মর্মান্তিক নিঃশব্দ আর্তনাদ। আর এখানেই এগিয়ে এসেছেন একদল নিবেদিত প্রাণ গবেষক, যেমন ধরুন ম্যাডেলিন ভ্যান ওপেন আর রুথ গেটসের মতো বিজ্ঞানীরা। তারা শুরু করেছেন সহায়ক বিবর্তন নামে এক অভিনব ধরনের কৌশল, যেখানে তারা সমুদ্রের গভীর থেকে সেই সব প্রবালগুলো বেছে নিচ্ছেন যাদের কিনা বেশি তাপ সহ্য করার ক্ষমতা আছে। তারপর তারা সেগুলোর প্রজনন ঘটিয়ে আরো বেশি সংখ্যক তাপ সহিষ্ণু প্রবালের জন্ম দিচ্ছেন। আবার জিন এডিটিং এর সাহায্যে তাদেরকে আরো শক্তিশালী করে তুলছেন। অবশ্য শুধু প্রবালই নয়, প্রবালের দেহের ভেতরে বাস করা ক্ষুদ্রাতি ক্ষুদ্র শৈবাল, যাদের সঙ্গে প্রবালের রয়েছে একটা নিবিড় সম্পর্ক এবং সহাবস্থান, তাদেরকেও নতুনভাবে গড়ে তোলার চেষ্টা চলছে। এই কাজটা কিন্তু নিছক শীতল নির্জন ল্যাবরেটরির কাঠখোট্টা বিষয় নয়। এটা প্রকৃতপক্ষে একটা প্রাণবন্ত এবং জীবন্ত প্রক্রিয়া। বিজ্ঞানীরা রাতের পর রাত সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকেন, অপেক্ষা করেন প্রবালদের প্রজনন উৎসবের জন্য। যখন লক্ষ লক্ষ প্রবাল জলের মধ্যে লার্ভা ছাড়ে, আর সেই লার্ভার ভেতর থেকে তারা খুঁজে নেন পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার সেই অনন্য সম্ভাবনাকে, সেই জীবনী শক্তিকে। কিন্তু এর মধ্যে থেকেই যে গভীর দার্শনিক প্রশ্নটি উঠে আসে, তা হলো প্রকৃতির নিজস্ব বিবর্তনের গতিপথে, তার নকশায় আমাদের এভাবে হস্তক্ষেপ করার কি কোনো অধিকার আছে? ম্যাডেলিন ভ্যান এই প্রশ্নের এক সুন্দর জবাব দিয়েছেন। তিনি বলেন, আমি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে চাই না, কেবল তাকে এই কঠিন বাধাটা অতিক্রম করতে এবং এই সংকট থেকে উঠে দাঁড়াতে সাহায্য করতে চাই। আর এই মহান কাজে তাদের সঙ্গী হয়েছেন অস্ট্রেলিয়ার ইরগান্ডিজ আর গুঙ্গান্ডিজ সম্প্রদায়ের আদিবাসী মানুষজন। তাদের কাছে এই প্রবাল নিছক কোনো জীব নয়, বরং তা তাদের সংস্কৃতি, ইতিহাস এবং অস্তিত্বের এক অঙ্গ। ফলে তাদের ঐতিহ্যবাহী জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের মেলবন্ধনেই তৈরি হচ্ছে এক নতুন ও আশাবাদী ভবিষ্যতের সন্ধান। সিনথেটিক বায়োলজির সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী এবং সবচেয়ে বিতর্কিত প্রযুক্তিটির নাম হচ্ছে জিন ড্রাইভ।
সাধারণভাবে কোনো জীবের জিন যখন পিতামাতার কাছ থেকে সন্তানের শরীরে যায় তখন তা অনেকটা ওই মেন্ডেল সাহেবের আবিষ্কৃত নিয়ম মেনেই যায়। মানে আমি বলতে চাচ্ছি অন্তত তার একটা সম্ভাবনা থাকে বিরাট। কিন্তু জিন ড্রাইভ এই যে প্রযুক্তি, এটা সেই প্রাকৃতিক নিয়মকেই ভেঙে দেয়। এটা জীবের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জিনকে জোর করে সমগ্র প্রজাতির মধ্যে অতি দ্রুত এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়। ভাবুন তো, ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস, স্ত্রী মশা, মানে আমরা বলি মশকি। এই ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিস মশাদের ভেতরে এমন একটা জিন ছড়িয়ে দেওয়া হলো যার ফলে তারা আর প্লাজমোডিয়াম নামক যে পরজীবী, সেই পরজীবীকে আর বহন করতেই পারবে না। তখন অনায়াসেই লক্ষ কোটি মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। আবার নিউজিল্যান্ডের মতো জায়গায়, যেখানে কিনা বিপন্ন পাখিদের রক্ষা করার জন্য ইঁদুরদের দমন জরুরি, সেখানেও এই প্রযুক্তি কাজে লাগানো যেতে পারে। কিন্তু এ তো গেল একটা ভালো দিক। তবে এই প্রযুক্তির একটা ভয়াবহ ঝুঁকির দিকও আছে। সেই ঝুঁকি এতটাই গভীর যে তা রূপকথার ভিলেনের মতো শোনায়। কোনো দুর্ঘটনাবশত কিংবা অপর্যাপ্ত জ্ঞান নিয়ে যদি একটা নির্দিষ্ট প্রজাতির জীবকে পুরোপুরি বিলুপ্ত করে ফেলা হয়, তাহলে সমগ্র ইকোসিস্টেমের ভারসাম্যটাই একবারে ভেঙে যেতে পারে, যার ফলাফল হবে অকল্পনীয়। এই ভয়াবহ সম্ভাবনার জন্যেই জীববিজ্ঞানী কেভিন এসভেল্ট নিজে উদ্যোগী হয়ে এই প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করছেন, যেমন ডেইজি চেন ড্রাইভ বা কিল সুইচ, এইরকম একটা মেকানিজম, যেগুলো প্রযুক্তিটির ব্যবহারকে নিয়ন্ত্রণের মধ্যে রাখে, একে অসীমভাবে ছড়াতে দেয় না। তিনি জোর দিয়ে বলছেন, এমন প্রযুক্তি ব্যবহার করার আগে স্থানীয় মানুষজনের মতামত, তাদের সম্মতি একান্তভাবেই অপরিহার্য। তাই ন্যান্টাকেট দ্বীপে লাইম রোগের বাহক ইঁদুর নিয়ন্ত্রণের কথা হোক, কিংবা আফ্রিকার বুরকিনা ফাসোতে ম্যালেরিয়া নির্মূলের প্রকল্প, প্রতিটি ক্ষেত্রেই স্থানীয় সম্প্রদায়কে সামনে আনা হয়েছে, তাদের কথা শোনা হয়েছে। আজকের দিনে বিজ্ঞান আর কেবল পরীক্ষাগারের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই, সে সরাসরি সমাজের ভেতর মানুষের জীবনের প্রতিটি স্তরে প্রবেশ করছে। এটা যেমন একটা ইতিবাচক দিক, কিন্তু বিজ্ঞানের এই শক্তি প্রতিটি ক্ষেত্রে মানুষের মঙ্গল বয়ে আনছে না, অমঙ্গলও বয়ে আনছে। কারণ বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার কার হাতে এবং কি উদ্দেশ্যে তা প্রয়োগ করা হচ্ছে, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। আসলে বিজ্ঞান কখনো নিজে খারাপ নয়। খারাপ হয় তখনই যখন তা খারাপ মানুষের হাতে পড়ে এবং তাদের খারাপ চিন্তার হাতিয়ার হয়ে ওঠে। অ্যালবার্ট আইনস্টাইন 1931 সালে ক্যালটেকে, মানে আমরা বলি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন। তিনি তার লেকচারে বলেছিলেন, কনসার্ন ফর ম্যান হিমসেলফ অ্যান্ড হিজ ফেট মাস্ট অলওয়েজ ফ্রম দ্য চিফ ইন্টারেস্ট অফ অল টেকনিক্যাল এন্ডিওভার্স। অর্থাৎ মানুষকে তার নিজের এবং তার ভবিতব্যের প্রতি দায়বদ্ধ থাকাটাই হওয়া উচিত এবং প্রতিটি বৈজ্ঞানিক প্রযুক্তিগত প্রসারের প্রধান লক্ষ্য সেটাই হওয়া উচিত। আবার জিন এডিটিং এর গণ্ডি ছাড়িয়ে এই সময়ে সিনথেটিক বায়োলজির দিগন্ত খুলে গেছে এক বিস্ময়কর অধ্যায়, তার নাম জেনোবোট। আফ্রিকান একটা ব্যাঙ আছে, জেনোপাস লেভিস নামে একটা প্রজাতির ব্যাঙ। তার স্টেম সেল নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা
জন্ম দিয়েছেন এক অদ্ভুত সৃষ্টির। দেখতে ক্ষুদ্র, অথচ তারা জীবন্ত রোবটের মতো। নিজেরাই সাঁতার কাটতে পারে, শরীরে আঘাত পেলে তা সারিয়ে তোলে, এমনকি তাদের নিজেদের অনুরূপ কপিও তারা তৈরি করতে পারে। আরো বিস্ময়ের ব্যাপার হলো, এই কোষগুলোকে যখন এক অচেনা পরিবেশে রাখা হয় তখন তারা পূর্ব নির্ধারিত কোনো নকশা মানে না, বরং স্বতঃস্ফূর্তভাবে নতুন সংগঠন গড়ে তোলে, নতুন রূপ নেয়। জেনোমোড যেন আমাদের কাছে জীবনের এক গভীর শিক্ষা রেখে যায়। জীবন কেবল কঠোর কোনো ব্লুপ্রিন্ট নয়, বরং সে এক উন্মুক্ত সম্ভাবনা, যেখানে প্রতিটি মুহূর্তেই জন্ম নিতে পারে অজানা এক নতুন রূপ, নতুন ভবিষ্যৎ। ডারউইনের বিবর্তনবাদ যেমন বলেছিল, জীবন কোনো স্থির কাঠামো নয়, বরং ক্রমাগত রূপান্তরের এক অন্তহীন যাত্রা। তেমনি এই ক্ষুদ্র জীবন্ত রোবটও আমাদের শেখায় যে অস্তিত্ব কেবল জিনে বাঁধা কোনো অনড় নকশা নয়, বরং তা সৃজনশীলতার এক অসীম খেলা। কিন্তু জীবনের প্রশ্নটা নিছক প্রযুক্তির নয়, এটা একটা গভীর দার্শনিক প্রশ্নও বটে। নিউজিল্যান্ডের মাওরি আদিবাসীদের কাছে জিন সম্পাদনা বা সিনথেটিক বায়োলজির ধারণা মানে কেবল ল্যাবরেটরির মজার খেলা নয়, বরং তাদের ভিক্ষায় বিশ্ব দর্শনে সরাসরি হস্তক্ষেপ করা। মাওরি সংস্কৃতিতে ওয়াকা পাপা, অর্থাৎ আমরা বলি জেনিওলজিক্যাল কানেকশন, আমরা বা বাংলায় বলা হচ্ছে বংশতালিকা। এই যে ওয়াকা পাপা, তা শুধুমাত্র মানুষের জন্য প্রযোজ্য নয়। তাদের দৃষ্টিতে পাখি, গাছ, নদী, পাহাড়, সমুদ্র সবাই যেন একটা সূত্রে বাঁধা। প্রতিটি প্রাণ, প্রতিটি সত্তা, এমনকি প্রাণহীন বস্তু, তারাও একে অপরের সঙ্গে এক নিবিড় সম্পর্কের জালে জড়িত। তাই কোনো একটি প্রাণীর জিন পরিবর্তন করা মানে সেই বিশাল জটিল সম্পর্কের জালকেই নাড়িয়ে দেওয়া। এই মাওরিদের এক পুরনো উপকথায় বলা হয়, কাউরি নামের একটা গাছ আর তোহার নামে একটা তিমি ছিল, তারা ব্লাড রিলেটেড ভাই। তারা নাকি তাদের নিজেদের মধ্যে সম্পর্কটা আরো দৃঢ় করার জন্য একে অপরকে নানা উপহার দিয়েছিল। তাই মাওরিদের দৃষ্টিভঙ্গিতে যদি আজ তিমির জিন ব্যবহার করে বিলুপ্তপ্রায় কাউরি গাছকে বাঁচানো যায়, সেটা প্রকৃতির সঙ্গে কোনো খবরদারি নয়, বরং সম্পর্কের পুনরুদ্ধার। এই দৃষ্টিভঙ্গি আমাদের সচেতনভাবে মনে করিয়ে দেয় যে প্রকৃতিকে কেবল ব্যবহার করার জিনিস বা শুধু একটা রিসোর্স হিসেবে নয়, বরং সম্পর্কের অংশ হিসেবে ভাবা উচিত। এটা সুকুমার রায়ের খিচুড়ি কবিতার সেই লাইনগুলোকে মনে করিয়ে দেয়। যেখানে তিনি বলছেন, হাতিমির দশা দেখে তিমি ভাবে জলে যাই, হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই। 40,000 বছর আগের সেই অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ মূর্তিটা, যেটা আজ একটা জার্মান জাদুঘরে শায়িত, হয়তো সে তার কানে শুনছিল প্রকৃতির সেই গভীর প্রাইমিভাল আওয়াজ, বরফের খড়খড় শব্দ বা দূরের কোনো পশুর ডাক। তার নেক্সট মুভ, বা বলা ভালো তার পরবর্তী উল্লম্ফন, নির্ভর করছিল সেই শব্দের ওপর। আজ আমরা যখন এক অভূতপূর্ব যুগের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমাদের সেই শোনার অভ্যেসটার এবং সেই বিনয়ের দরকার আছে বলে মনে করছি। সিনথেটিক বায়োলজি আমাদের হাতে এক অসীম শক্তি তুলে দিয়েছে। এটা এমন একটা শক্তি যা আগে সুপ্তাবস্থায় ছিল, কিন্তু এখন এই শক্তির চেয়ে বেশি প্রয়োজন হলো আমাদের দায়িত্ববোধ। প্রযুক্তি যতই নিখুঁত, যতই শক্তিশালী হোক, যদি তার সঙ্গে মানবিক সহানুভূতি, পারস্পরিক সহযোগিতা আর সবার কথা শোনার একটা মন না মেলে,
তবে সেই শক্তি শেষমেশ আমাদের জন্যেই বিপর্যয় ডেকে আনবে। প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কটা প্রকৃতপক্ষে শাসকের নয়, বরং সহযোগীর। প্রতিটি জীব, প্রতিটি সত্তাই আমাদের নেটওয়ার্কের অংশ। আমরা যদি প্রকৃতিকে নতুনভাবে কল্পনা করি, নতুনভাবে ডিজাইন করি, তবে তা করতে হবে বিনয়ী মন নিয়ে, স্টুডেন্ট হিসেবে, প্রকৃতির সেই ছাত্র হিসেবে যে জানে যে সে এখনো অনেক কিছু জানে না। তাই রবি ঠাকুরের কথায়, জানার মাঝে অজানারে করেছি সন্ধান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। তবেই হয়তো শুধু মানুষই নয়, বরং আমাদের এই নীল সবুজ গ্রহের সমস্ত প্রাণ, সমস্ত অস্তিত্ব একসঙ্গে এক সূত্রে এগিয়ে যাবে এক সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের দিকে।